আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তীতে প্রথমেই আমি অনুরোধ করছি আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে কবিগুরু মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে, তারপরে দু একটা কথা বলার জন্য। দেশ বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ 3টি জায়গায় পারমিশন চেয়েছিল এই প্রোগ্রাম করার জন্য। একটা হচ্ছে কালীঘাট মোড়, একটা মুক্তদল, আর একটা কোথায় দোলা, ফায়ার স্টেশনের অপোজিটে। কিন্তু তাদের পারমিশন দেওয়া হয়নি। তখন আমি ভাবলাম, ছোট্টবেলা থেকে আমাদের হাতেখড়ি যখন থেকে হয়েছে তখন থেকে রবীন্দ্র নজরুল এইসব জয়ন্তী, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, ভগৎ সিং বলুন, আমরা পালন করে আসি। তো আজকে এমন কি ঘটলো যে রবীন্দ্র জয়ন্তী পালন করার পারমিশনও নেই। তখন আমি ভাবলাম, আমার এখানে অনেকটা জায়গা আছে আমার অফিসের সামনে, যেটা আজকের নয়, চিরকালই এটা আছে। তো এইখানে বসে কেন হতে পারে না, সেইটা ভেবেই আজকে সকালবেলা 2টো চৌকি কিনলাম। সব ডেকোরেটরদের মানা করে দিয়েছে যাতে কেউ কোনো চৌকি টৌকি না দেয়, প্যান্ডেল না করে। এগুলো যা দেখছেন সব আমরা নিজেরা করেছি। সকালে 2টো চৌকি কেনা হয়েছে, মাইকের বক্স থেকে শুরু করে আমরা নিজেরা অ্যারেঞ্জ করে নিয়েছি। টোটাল একটা স্বৈরাচার কণ্ঠকে স্তব্ধ করার একটা প্রচেষ্টা। দেখুন, আমরা প্রথম থেকেই বলেছি আমাদের নীতির লড়াই, নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে সন্ত্রাসের বিরুদ্ধে। আমি আজকের দিনে যারা এসছেন, বিশেষ করে সব বিশিষ্ট মানুষদের, এবং যারা ভয় পেয়েছেন তাদের আমি বলবো, আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করা পছন্দ করি না। যার ইচ্ছে হবে মানসিকভাবে, নীতিগতভাবে, তারা নিজেদের মাটির টানে, শিকড়ের টানে তারা একত্রিত হবে, এটা আমি বিশ্বাস রাখি। আমি কারো ক্ষমা ভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না, কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। কিন্তু এখন যেটা আপনাদের আমি বলবো, যে এই সিচুয়েশনে যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্র নিঘাত চলছে, বজ্রপাত, সেখানে ভয় না পেয়ে আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন তাদের সবাইকে নিয়ে আমি বলবো, জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দারু ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরেকবার আরো না না, ঠিক আছে, আরো বেদনা দেখো না কোন কোন পরেরটা ধরো। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। দর্শক, আমি তো শুরুতে বুঝতে পারিনি যে এটা কোন জায়গা, কালীঘাট না শ্মশানঘাট। মানে নিস্তব্ধ একটা ব্যাপার হচ্ছে, দুঃখ নিয়ে, যেন সদ্য কেউ মারা গেছেন, সেখানে সব যাওয়া হয়েছে মালা নিয়ে। আজকে তো হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ, একটা আলাদা ব্যাপার থাকে।
যেন মনে হচ্ছে শ্মশানঘাটে কেউ মারা গেছেন দাহ করতে এসে, একটা এরকম টাইপের লাগছে না? তো রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে, এটা কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা খালপাড়ের, এটাও থাকবে কিনা কে জানে। শুভেন্দু অধিকারী তো বলে থাকেন যে মমতা ব্যানার্জি নাকি সব জায়গা দখল করে নিয়ে থাকেন, কি জানি। তো এখন ওখানটাতে উনি ঘিরে টিরে রেখেছেন, তো এখানে পালন করেছেন এইভাবে। মানে শেষের দিকে গানটা শোনালাম, আরও বেদনা করে, এমনি বেদনা ব্যথাতে ভুগছেন। এখন কোন কোন জায়গায় ব্যথা মানে খুঁজে পাওয়া মুশকিল, এত মানে নির্দিষ্ট করে, সবই ব্যথা বলতে পারেন। এ ব্যথা কী যে ব্যথা সে তো বুঝতে পারছি আমরা। তো তারই মধ্যে আজকে 25শে বৈশাখ এসছে, আবার ব্রিগেডে আজকে 25শে বৈশাখে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে ঢাক ঢোল পিটিয়ে পুরো বাঙালিয়ানাতে। তো কিছু তো একটা করতে হবে। তো ওনারা আজকে এটা করেছেন, কিন্তু করেছেন শুনলেন তো, মানে বিরোধী নেত্রী এখন হয়ে গেছেন, বিরোধী দলনেত্রী হতে পারবেন না, হেরে গেছেন, টিএমসি নেত্রী। কিন্তু আজকে দেখছিলাম ওটা মুছেছেন ফেসবুকেতে। মুছেছেন বলতে মানে এখন আর মানে অনারেবল চিফ মিনিস্টারটা লেখেননি, উনি লিখেছেন যে ওই অমক মানে 5 বছর করে যে 3টে টার্ম ছিল সেই টার্মগুলো উল্লেখ করেছেন। প্রাক্তন কিন্তু এখনও লিখেননি, খুব কষ্ট পাচ্ছেন, শুধু লিখে দিয়েছেন। ওখানে দেখছিলাম এই মানে যে বিধানসভাগুলো ছিল 5 বছর করে, সেই সময়কার মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেছেন। ঘুরিয়ে সেই প্রাক্তনই বলছেন, কিন্তু প্রাক্তন কথাটা এখনও লিখছেন না ফেসবুক অ্যাকাউন্টে, ফরমার বা এক্স এরকম লিখছেন না, কষ্ট পাচ্ছেন প্রাক্তনটা লিখতে। তো সেই যাই হোক, আর কিছু করার নেই, তো মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আপনি আবার মুখ্যমন্ত্রী লিখে চলবেন। লোক তো হাসছেন, আবার সংবিধান বিরোধী কাজ এটাও তো বলতে হবে। তো উনি ওইটা সরিয়েছেন, সালটা শুধু উল্লেখ করে দিয়েছেন, এই সময়কার মুখ্যমন্ত্রী। যাই হোক, তো ব্যথা অনেক ওনার, প্রচণ্ড ব্যথা। আমরা জিতেছি, আমরা হারিনি, আমি পদত্যাগ করবো না, ওদিকে শপথ গ্রহণ হয়ে গেল, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, এ ব্যথা বিরাট ব্যথা। তো সেই ব্যথার মধ্যেই রবীন্দ্র জয়ন্তী পালন উদ্যোগ, কিন্তু আরও নাকি অনেক ব্যথা পেয়েছেন। আমি জানি না এগুলো কতটা সত্য, ওনাদের নাকি পারমিশন দেওয়া হয়নি। 3টি জায়গায় ওনারা পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করেছেন, পারমিশন দেওয়া হয়নি। আমি জানি না রাস্তার মাঝখানের পারমিশন চেয়েছিলেন কিনা, যাতে করে বাতিল হয় এবং ওনারা বলার সুযোগ পান। কারণ রবীন্দ্র জয়ন্তী পালন করার মতো স্পট যেগুলো, সেখানে পালন করতে চাইবেন, আর সরকার বা যদিও শুভেন্দু তো আজকে এখন তো জাস্ট নিয়েছেন, তো পুলিশের যারা দেখছিলেন তারা পারমিশন দেবেন না, এটা হতে পারে না। নিশ্চয়ই আপত্তিকর কিছু একটা করেছেন জাস্ট ইস্যু ক্রিয়েট করার জন্যে। অ্যাকচুয়ালি উনি এই মুহূর্তে বাড়ির বাইরে বেরোতে চাইছেন না, বাড়ির সামনে করবেন, তাই কিছু একটা বলতে হবে, বাইরে কেন বেরোচ্ছি না, বা ওই অনুমতি নেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই কিছু একটা ত্রুটি রাখা হয়েছে যাতে ইস্যুটা ক্লিয়ার হয়। আমার এটাই ধারণা। কারণ এরকম কখনোই হতে পারে না যে রবীন্দ্র জয়ন্তী পালন করার মতো স্পট অথচ পারমিশন দেওয়া হচ্ছে না, এটা হতে পারে না। এটা হতো যদি উনি ক্ষমতায় টিকে থাকতেন, আর এই পারমিশনগুলো যদি বিজেপি বা বিরোধী লোকেরা চাইতেন, তখন এটা হতো। এখন এটা আমি বিশ্বাসই করি না। আপনাদের বিশ্বাস আপনারা বলবেন দর্শক। তারপরে তো শুনলেন কিছুই পাওয়া যায়নি, ডেকোরেটার্সের কাছ থেকে কিছু পাওয়া যায়নি, চৌকি কিনেছেন, চৌকি কিনে উনি এই সব পালন করেছেন, চৌকি টৌকি কিনে ব্যবস্থা করেছেন, এটাও বললেন। আর একটা কথা শুনলেন নিশ্চয়ই, এবং দেখছেন তো, লোকজন তো হয়নি বেশি। উনি যখন থাকেন লোক তো সব গমগম করেন, তো লোক তো গমগম করে না এতদিন ধরে। এই জায়গাটা দেখাচ্ছিলাম না, তো লোক তো হয়নি, লোক আসেননি। আর বুদ্ধিজীবীদেরও সে অর্থে পাত্তা নেই। 2-1 ঝোড়োকাক বুদ্ধিজীবী টাইপের, 2-1 ওরা কোথায় বুদ্ধি আছে জানি না, কিন্তু তথাকথিত বুদ্ধিজীবী বলে যাদের বলা হতো না, তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু সেই লম্বা লাইন, কচি নেতা না নচিকেতা, তারপরে কবির সুমন তো যেতেন বিভিন্ন জায়গাতে, তারপরে আরও সব থাকতেন না সব বুদ্ধিজীবীদের নামগুলো বলুন তো। জয় গোস্বামী, জানি না তিনি কি এখন ভয় গোস্বামী হয়ে গেছেন? ওই যে বলছেন না ভয় পেয়ে গেছেন, ভয় যে কজন লোক একটা গলিতে সামনে কিছু লোক দান করিয়ে রাখা হয়েছে, বসে রাখা হয়েছে, ববি হাকিম তার মধ্যে আছেন। এই মুখ দেখে আপনারা বলুন তো, এই মুখ দেখে কতজন আপনারা বুদ্ধিজীবীকে, তথাকথিত বুদ্ধিজীবী যাদেরকে আপনারা দেখতেন অন্যান্য সময়ে সামনের সারিতে, কোথায় বুদ্ধিজীবী দেখছেন দর্শক? সব বুদ্ধি আউট। আর তারাও কিন্তু ঘেঁষবেন না, আর ঘেঁষবেন না। এখানে তো প্রমাণ হয়ে যায় তারা কতটা বুদ্ধিজীবী, কতটা ভাতাজীবী ছিলেন। যেহেতু এখন ভাতা পাওয়ার আর চান্স নেই, তারাও কেটে পড়েছেন। তো যাই হোক, সেটা দুর্ভাগ্যের সমাজের জন্যে।
যে ভাতার কাছে বিক্রি হয়ে যাওয়া এবং সেই জন্য ভুলভাল বলে শাসককে টিকিয়ে রাখার চেষ্টা অত্যন্ত নক্কারজনক। তো যাই হোক, তারাও কেটে পড়েছেন, তারাও কিন্তু এখন আর আসছেন না, বা তাদেরকে নানানভাবে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এখন যেহেতু পোষাতে পারবেন না ফলে আর তাদেরকে কাছে পাচ্ছেন না, তো সেটা এখন বলছেন ভয় পেয়ে গেছেন, যারা আসছেন না ভয় পেয়ে গেছেন অমুক তমুক বলে মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন আর কি। মানে মধ্য কথা, কেন আমাদের এখানে লোক আসছে না তার একটা ব্যাখ্যা দিতে হবে, তো সেই ব্যাখ্যা উনি দিচ্ছেন, অনেক সন্ত্রাস কায়েম হচ্ছে ইত্যাদি বলে এসব বলেছেন। আবার এখনও বলছেন প্রমাণ হবে, ওনারা হারেননি সেটা নাকি প্রমাণ হবে। আর কবে হবে দিদি? শপথ তো হয়ে গেল ব্রিগেড, আর কবে প্রমাণ হবে? ওকে, আশায় থাকুন, আমরাও দেখতে থাকবো কবে প্রমাণ করেন। আপনি তো লোডশেডিং নিয়ে কেস করেছিলেন নন্দীগ্রামে, 5 বছর হয়ে আপনার গদি উল্টে গেল, আজও তার প্রমাণ হলো না, এখনও বলছেন প্রমাণ হবে। বুঝতে পারছি কর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করছেন, দেখা যাক কী হয়। তবে দর্শক একটা লক্ষ্য করছেন নিশ্চয়ই, জোট বাঁধার কথা বলছেন। বাপরে বাপ, এখানে আমরা একাই 100, কাউকে আমাদের দরকার নেই। এখন সেই তৃণমূল কংগ্রেস বলছে জোটবদ্ধ হতে হবে, লেফট, আল্ট্রা লেফট, যে যা আছে বিজেপি বিরোধী সবাইকে একসঙ্গে আসতে হবে। আর ভোটের সময় বলে বাংলায় আমরা একাই 100, অন্য জায়গায় বাংলার বাইরে আমরা জোট বাঁধবো, বাংলায় কিন্তু আমরা একাই 100। এখন 100 থেকে তো শূন্যের দিকে চলে যাচ্ছে না, এখন সংখ্যাটা হয়তো দেখছেন 70-80 একটা আছে, ও থাকবে না। এবার বুঝে গেছেন উনি যে আসন্ন ভোটে, লোকসভা ভোটে আরও নিচের দিকে নামবে, সুতরাং আমাদেরকে এখন জোট বেঁধে চলতে হবে। ভোটে জোট, আর অনেক নাকি সমস্যায় পড়ছেন, জোট বাঁধলে যদি সমস্যাটা লাঘব হয় তার একটা চেষ্টা। এখন জোট বাঁধতে বলছেন, এখন সবাই এসো, এখন সবাইকে ডাকছেন, তখন একাই কত কি দেখিয়েছেন। তার মানে বুঝতে পারছেন কোথায় নেমে গেছে এবং কতটা দুর্বল হয়ে গেছেন। এই কটা লোক নিয়ে একটা গলিতে, পাড়ার একটা ঘরের সামনের গলিতে ওনারা এখন জোট বাঁধার কথা বলছেন। আর এই কল্যাণ এবং কুণাল দুজনকে নিয়ে 2 ক নিয়ে উনি এখন গান গাইছেন, আরও বেদনা পেয়েছেন, সহ্য করুন, ব্যথা সহ্য করতে শিখুন, তারপরে লাভ কিছু নেই, আলটিমেট বিগ জিরো। আমি আগেও বলেছি, এখনও বলতে পারি, টিএমসি নামক দলটা কিন্তু থাকবে না। টিএমসি যারা এখনও করছেন তারা হয়তো বিকল্প কোনো জায়গায় চলে যাবেন, আলাদা প্ল্যাটফর্ম হয়তো তৈরি করতে পারেন, আলাদা দল দরকার হলে তারা তৈরি করতে পারেন, কিন্তু টিএমসি নামক দলটা থাকবে বলে আমার মনে হচ্ছে না। কারণ অন্দরে এখন বিরাট অনেকে ফুসছেন যে ভাইপোর জন্য দলটা শেষ হয়েছে, ফলে টিএমসি করতে গেলে ভাইপোর আন্ডারে করতে হবে। তো ভাইপোর আন্ডারে যে করলে তার দল উঠবে না, তো দল তার কেন করবে না? সেজন্যই বলছি, পিসিমণি যতই চেষ্টা করুন ভাইপোকে প্রতিষ্ঠা করে রাখার, কিন্তু দলের মধ্যে বিরাট একটা ভাঙন খুব অল্প, মানে কিছু সময় গেলেই আমরা বুঝতে পারবো। তো ওই জন্যই সব এখন আর কেউ ঘেসছে না, দেখতে পাচ্ছেন না লোকজন হচ্ছে। উনি নিশ্চয়ই ডেকেছেন, ডাকিনি অমুকতম রিকোয়েস্ট করেনি, সব বাজে কথা, অনেককে ডেকেছেন কিন্তু আসেননি, দলের লোকেরাও আসছেন না। ওই সামনাসামনি যারা থাকেন একেবারে এড়িয়ে যেতে পারবেন না, তারা এসে গান টান কবিতা এইসব করেছেন, করে কোনো রকমের পালন করছেন। অথচ আজকের দিনে কত হই হুল্লোড়, ধনধান্যে সব শিল্পী নিয়ে এসে কত রকমের সব নাটক চলতো, বুদ্ধিজীবী শিল্পীদের মানে একবার মঞ্চ ভরে যেত, আর যেই উল্টে গেছেন সব উল্টে গেছে, কেউ কিন্তু ঘেঁষছেন না। তাই উনি এই রকম শুনশান কালীঘাটে ছিমছাম রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন। আবারও বলছি, যেটা শুরুতে বলছিলাম, দেখে মনে হচ্ছিল না এটা কালীঘাট, হঠাৎ করে দেখে মনে হচ্ছিল শ্মশানঘাট। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।